আসসালামু আলাইকুম। এখন দ্য স্ট্রেঞ্জার অথবা দ্য আউটসাইডার আলবার্ট ক্যামসের একটি বিখ্যাত নোভেলা নিয়ে এখন হচ্ছে এর সামারি ডিসকাস করব। তো এটা মূলত হচ্ছে আলবার্ট ক্যামসের ফার্স্ট নোভেল, যেটা ফ্রান্স ভাষায় পাবলিশড মানে হচ্ছে লেখা হয়েছিল 1941 সালে, আর এটা পাবলিশ করা হয়েছিল 1942 সালে। একটা প্রশ্ন হতে পারে যে এই নোভেলাটার নাম দুইটা কেন? তো দুইটা হচ্ছে যে মূলত ফ্রেঞ্চ ভাষায় যখন লেখা হয়েছিল, তো তখন এটার নাম ছিল হচ্ছে ইনিগেমেটিক, এরকম একটা নাম ছিল ফ্রেঞ্চ। আর হচ্ছে আমি মেটামরফোসিস পড়লাম, এরপরে হচ্ছে এই যে দ্য আউটসাইডার পড়তেছি। একটা কিন্তু আগে জার্মান ভাষায় ছিল, পরেরটা কিন্তু হচ্ছে এটা ফ্রেঞ্চ ভাষা, এবং ফ্রেঞ্চ ভাষায় কিছু শব্দও কিন্তু এর মধ্যে আছে যেই শব্দগুলোর কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশন কিন্তু হয় না। তো এক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনে কিছু এদিক সেদিক হতে পারে, তবে আমরা চেষ্টা করবো বানানগুলা একটু ঠিক করে লেখার। তো এই নোভেলটা যখন হচ্ছে ল্যাটিন ভাষায়, মানে হচ্ছে ব্রিটিশ, আমরা যে ভাষাটা ফলো করি সেটাই যখন অনুবাদ করা হয় তখন এটার নাম দেওয়া হচ্ছে আউটসাইডার। আর এটা যখন হচ্ছে আমেরিকার হচ্ছে ভাষা যখন অনুবাদ করা হয় তখন এটার নাম দেওয়া হয় দ্য স্ট্রেঞ্জার। এজন্য এটার নাম হচ্ছে এরকম দুইটা। তো এটা হচ্ছে আলবার্ট ক্যামসের ফার্স্ট নোভেলা। আর আলবার্ট ক্যামস হচ্ছে হচ্ছে অ্যাবসার্ডিটির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। কেউ কেউ তাকে দেখাচ্ছে অ্যাবসার্ডিটির ফাদার অফ অ্যাবসার্ডিটিও বলে থাকেন। আর অ্যাবসার্ডিটি এটা কিন্তু হচ্ছে যে যে এক্সিস্টেলাজিজম, মানে হচ্ছে অস্তিত্ববাদ, যেটা হচ্ছে এক্সিস্টেলিজম, যেটা এটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে এটা জড়িত। মানে এই যে এই থিম, যেটা এর আগেও যেমন আমরা হচ্ছে ইয়েতে পড়লাম মেটামরফোসিসের মধ্যে, যে আসলে আমাদের কি আসলে কোন অস্তিত্ব আছে, না আমাদের কোনো অস্তিত্ব নেই, কিংবা আমাদের জীবনের উদ্দেশ্যটা কী, বা আমাদের জীবনের করণীয়টা কী, কিংবা এই যে আমরা সামনে যে ওই যে মডার্ন ড্রামাতে অ্যাবস্ট্রাক্ট ড্রামা পড়ি না, তো এই অ্যাবস্ট্রাক্ট ড্রামার যেই যারা লিখছেন তাদের যেই থিম, যে এই মানব জীবনের কোনো অস্তিত্ব নাই, বা এটার আসলে কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই, এটার কোনো মিনিং নাই। তো এরকম একটা কিছু, যেটা অনেকটা এই নোভেলটাও এদিকে নিয়ে যায়। কিন্তু এইখানে আলবার্ট ক্যামস এই নোভেলার যেখানে এক্সপ্লেনেশন দিয়েছেন পরবর্তীতে, সেখানে তিনি হচ্ছে এইটার সাথে এটা মিলাইতে, মানে এক্সিস্টেলিজমের সাথে দেখা যাচ্ছে নোভেলের যে মেইন থিম সেটা মেলানোর জন্য তিনি নিষেধ করছেন, বলছেন যে এটার সাথে এই নোভেলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এইবার আমরা ক্যারেক্টারের মধ্যে চলে আসি। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে আমাদের মার্সো। ফ্রেঞ্চ ভাষা যেহেতু, এটা একটু বানানে একটু এদিক সেদিক হতে পারে। তো মার্সো হচ্ছে আমাদের মেইন প্রোটাগনিস্ট, যে হচ্ছে ইয়াং ফ্রেঞ্চ অ্যালজেরিয়ান। সে হচ্ছে কাজ করে হচ্ছে শিপিং ক্লার্ক হিসাবে। তো আমরা তার মাধ্যমে মূলত হচ্ছে এক্সিস্টেন্সের যে বিষয়টা, এটা আমরা মূলত বুঝতে পারবো যে তার জীবনে কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই, কোনো কারণ নাই। এবং সে হচ্ছে একটা ইমোশনবিহীন একটা মানুষ। ইমোশন নাই বলতে আমরা নোবেলের মধ্যে দেখতে পাবো যে তার মা মারা যায়, তাতে তার কোনো ইমোশন নাই, তার লাইফে ট্র্যাজেডি হয়ে যায়, তার মানে এতে তার কোনো ইমোশন নাই। মানে একটা দেখা যাচ্ছে পুরো একটা রোবট টাইপের, মানে কোনো ইমোশনহীন একটা মানুষ আমরা হচ্ছে মার্সোর, আমাদের যে নোভেলার মেইন ক্যারেক্টার, এটা আমরা দেখব। আচ্ছা, এরপরে সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে মেরি কর্ডোনা। মেরি কর্ডোনা হচ্ছে এখানে মার্সোর গার্লফ্রেন্ড, যে মেসেজ আসে কেন, মার্সোর গার্লফ্রেন্ড, যে দেখা আছে একটা খুব সিম্পল, ইয়াং এবং চার্মিং হচ্ছে একটা লেডি, যার মার্সোকে আসলে অনেক ভালোবাসতো। তো মার্সোকে সে হঠাৎ করে জিজ্ঞেস করে যে সে তাকে ভালোবাসে কিনা, কিন্তু সে মার্সো জানায় যে তার প্রতি তার কোনো ফিলিংস নেই, শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশনের কারণেই তার কাছে আছে। এরপরেও কিন্তু হচ্ছে মেরি তাকে ছেড়ে যায় না। তো তার ক্যারেক্টারে আমরা এটাই দেখব। আচ্ছা, এরপরে আরেকটা ক্যারেক্টার থাকে, সেটা হচ্ছে মামান। তো এটা হচ্ছে মার্সোর মা। এটা আসলে নোভেলে আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তার তিনি মারা গেছেন, এটা দিয়েই মূলত আমাদের নোভেলটা শুরু করা হয়। এবং তার যে ফিউনারেলের যে কাজগুলো আছে, এবং ফিউনারেল করার জন্য তার ছেলে দেখা যাচ্ছে তার কাছে আসে, এবং এটা নিয়ে দেখা যাচ্ছে নোভেলটা আমাদের সামনে অগ্রসর হয়েছে। আর মামানের একটা ফ্রেন্ডের কথা বলা আছে, মানে তার বান্ধবী, সেটা হচ্ছে থমাস প্রিজ। তো সেই কথাটা নোভেলের মধ্যে আমরা পাবো। আচ্ছা, বলে রাখা ভালো, মামান সে হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ওই যে ফিউনারেল ডিরেক্টর, অর্থাৎ ওই যে যেখানে হচ্ছে আহ, তার বৃদ্ধাশ্রমে যেই কাজগুলো করা হবে সেই কাজটা করার জন্য আহ, ওই বৃদ্ধাশ্রমের যে প্রধান ছিল সেটা। আর তারপরে আরেকটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার হচ্ছে, এটার নাম হচ্ছে কেয়ারটেকার। কেয়ারটেকার হচ্ছে যখন তার মা মারা যায়, তো তখন তার মায়ের মুখটা খুলে দেওয়ার জন্য যে কেয়ারটেকার থাকে সে তার মায়ের মুখটা হচ্ছে খুলে দেয়, কিন্তু মার্সো তার মায়ের মুখটাও, মরা মুখটাও দেখতে চায় না। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে এখানে, র্যামন্ড। তো র্যামন্ড হচ্ছে মূলত মার্সোর ফ্রেন্ড, যে মূলত প্রস্টিটিউটদের দালাল ছিল, কিন্তু সে নিজেকে গার্ড হিসেবে পরিচয় দেয়। তো আর এখানে আরেকটা ক্যারেক্টার হচ্ছে র্যামন্ড মিস্ট্রেস।
তো র্যামন্ডের সাথে র্যামন্ডের মিস্ট্রেসের হচ্ছে ফ্যামিলিগত বিষয়ে খুব ঝামেলা হয়েছিল। এরপরে দেখা যাচ্ছে র্যামন্ডের মিস্ট্রেস চলে গেছিলো। র্যামন্ড চাচ্ছিল যে তার মিস্ট্রেসের কাছ থেকে সে প্রতিশোধ নেবে। তো সে দেখা যাচ্ছে মার্সোকে দিয়ে একটা লেটার লেখায়। তো লেটার লিখে তার কাছে পাঠাইলে সে দেখা যাচ্ছে ফিরে আসে। যখন ফিরে আসে তখন দেখা যাচ্ছে র্যামন্ড ধরে তাকে খুব আকারে পিটায়। তো এর মাধ্যমে সে দেখা যাচ্ছে তার প্রতিশোধ নিয়ে নেয়। আর এরপরে আরও দুইটা ক্যারেক্টার হচ্ছে, এটা হচ্ছে অ্যারাবস। এই অ্যারাবস হচ্ছে এই যে র্যামন্ডের মিস্ট্রেস, এই মিস্ট্রেসের হচ্ছে দুইটা ভাই। আর বাকি আরও দেখাচ্ছে দু একটা ছোটোখাটো ক্যারেক্টার আছে, এটা আমরা যখন নোভেলাটা পড়বো তখন পড়তে পড়তে আমরা জানবো। আচ্ছা, এই নোভেলের থিম নিয়ে একটু কথা বলি। থিমটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সপিরিয়েন্স। মানে মার্সোর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মাধ্যমে নোভেলের থিমটা মূলত প্রতিস্থাপন করা হয়েছে। তো সেখানে মূলত বলা হচ্ছে এটা যে মার্সোর ক্যারেক্টারে বোঝা যায় যে এটা এমন একটা ক্যারেক্টার যেখানে আসলে ইমোশনের কোনো জায়গা নাই, বা দেখা যাচ্ছে হিউম্যানিটি কিংবা ভ্যালু, ট্রুথ, অর্থ হচ্ছে সেই ফলস ইত্যাদি কোনো কিছুর কোনো জায়গা নাই, বিলিফের কোনো জায়গা নাই। এই ক্যারেক্টারের বিষয়টা হচ্ছে এরকম যে তারা শুধুমাত্র ফিজিক্যাল বিষয়টাকে প্রাধান্য দেয়, ফিজিক্যাল এক্সপিরিয়েন্স বিষয়টাকে তারা দেখা যাচ্ছে খুব বেশি প্রাধান্য দেয়। অন্য কোনো আবেগ বা অন্য কোনো কিছু কিংবা দেখা যাচ্ছে মানব জাতির একটা উদ্দেশ্য আছে, বাঁচার একটা লক্ষ্য আছে, এসব কোনো কিছু দেখা যাচ্ছে এটাকে মানে প্রায়োরিটি দেয় না। এই জিনিসটাকে বোঝানো হচ্ছে এটা দ্বারা। আচ্ছা, এবার আমরা দেখা যাচ্ছে নোভেলার মূল সামারিতে চলে আসি। তো সামারিটা দেখা যাচ্ছে এইভাবে শুরু হয় যে মার্সো প্রথমে 3 বছর আগে মানে ওই অ্যালজেরিয়াতে তার মাকে হচ্ছে একটা বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। তো গতকালকে অথবা গত পরশু দিন ওখানে নোভেলে এইভাবেই বলা আছে যে বৃদ্ধাশ্রম থেকে ফোন এসেছে যে তার মা মারা গেছে, তাকে হচ্ছে ফিউনারেল কাজগুলো করার জন্য তাকে আসতে বলা আছে। তো সে এত ইমোশনলেস পারসন যে এটা শুনে সে মোটেও দেখা যাচ্ছে কোনো শোকাহত এরকম কিছু হয়নি। সে বৃদ্ধাশ্রমের জন্য যাত্রা শুরু করেছে এবং গাড়ির মধ্যে সে সারা রাত ঘুমায় যখন বৃদ্ধাশ্রমে পৌঁছাইছে তখন ওখানের যিনি ডিরেক্টর আছেন তিনি বলছেন, তুমি খুব ভালো কাজ করছো, তুমি তোমার মায়ের কে এখানে দেখতে আসছো। তো তোমার মা হচ্ছে একটা সেই মানে বলে গেছেন তার যেন একটা রিলিজিয়াস ফিউনারেল করা হয়। তো সে চিন্তা করছে মা তো খুব রিলিজিয়াস পার্সন ছিল না, তাহলে এরকম মানে করার কারণ কি। এটা যাই হোক, এটা তার মায়ের একটা ইচ্ছা ছিল এবং সে ডিরেক্টরকে সেটাই বলে গেছিলো। আচ্ছা, তো এরপরে দেখা যাচ্ছে যে মার্সোর ডিরেক্টরের সাথে কথা বলে তার মায়ের বডি যেখানে রাখা আছে সেখানে যায়। তো সম্ভবতই তার মায়ের বডির ওখানে গেছে, তো এখন মায়ের ফেস দেখবে। দ্য কেয়ারটেকার যেটা আছে, ওই কেয়ারটেকার দেখা যাচ্ছে তার মায়ের মুখটা ওখানে একটু খুলে দেখানোর জন্য মায়ের মুখটা খুলে, কিন্তু সে এতটাই ইমোশনাল পার্সন, সে মায়ের মুখটাও দেখা যাচ্ছে দেখতে চায় না। তো সে দেখা যাচ্ছে যে একটু এদিকে সেদিকে যায়, সে দেখা যাচ্ছে একটু কফি খায়, একটু স্মোক করে, তারপরে দেখা যাচ্ছে একটু দেখা যাচ্ছে আড্ডা দেয়। আর তার মায়ের যেই ফ্রেন্ডরা ছিল, অর্থাৎ বৃদ্ধাশ্রমে অন্যান্য যারা মায়েরা ছিল, তারা দেখা যাচ্ছে যে এই বিষয়টাতে অনেক বেশি মন খারাপ করে এবং দেখা যাচ্ছে অনেক কান্নাকাটি করে। তো সে দেখা যাচ্ছে এইটা দেখে খুব বিরক্ত বোধ করে যে এরা এত কান্নাকাটি করে কী জন্য, এখানে কান্নাকাটির কী আছে, এগুলা এরা কী জন্য করতেছে। তো এখানে বৃদ্ধাশ্রমের একটা নিয়ম হচ্ছে যে কেউ যদি মারা যায় আর তার সন্তান যদি আসে, তো তাহলে দেখা যাচ্ছে ওই দিন রাত্রে ওখানেই থাকতে হবে। তো দেখা যাচ্ছে মার্সোকেও নিয়ম অনুযায়ী ওই দিন রাত্রে ওখানেই থাকতে হয়। আর পরের দিন সকালবেলায় পরের দিন সকালবেলায় দেখা যাচ্ছে যে মার্সোর তার মানে মায়ের যে লাশটা ছিল, সেই মায়ের লাশটা মানে সাধারণত অন্যান্য জনের ক্ষেত্রে ওখানেই একটা মানে দাফন বা দেখা যাচ্ছে ফিউনারেল ব্যবস্থা আছে, কিন্তু মার্সোর মায়ের জন্য সে বলে গেছিলো তাকে অমুক জায়গায় তার ফিউনারেল করার জন্য। তো এটার জন্য তার একটা ক্লোজ বান্ধবী ছিল, সেটা হচ্ছে থমাস ফ্রিজ নামে। তো সে দেখা যাচ্ছে তার মাকে নিয়ে যায় এবং সেখানে রিলিজিয়াস ফিউনারেল যেভাবে করা দরকার সেইভাবে করে দেখা যাচ্ছে এটা পুরো কমপ্লিট করে দেয়। এরপরে দেখা যাচ্ছে আমরা নোভেলার মধ্যে দেখতে পারি যে নেক্সট মর্নিং এরপরে দেখা যাচ্ছে তার একটা সহকর্মী ছিল, এখানে একটা নতুন এই যে ক্যারেক্টার, তার গার্লফ্রেন্ড হচ্ছে ম্যারি। তো এটা তার আগে সহকর্মী ছিল, এখন দেখা যাচ্ছে সেই সহকর্মীর সাথেই সেই ফ্লার্ট করে, তার সাথেই হচ্ছে আড্ডা দেয়, তার সাথে সারাদিন ঘুরে, কফি খায়, ড্রিঙ্ক করে, আইসক্রিম খায়, খেয়ে আবার দেখা যাচ্ছে তার সাথেই হচ্ছে কমেডি ফিল্ম দেখতে যায়, দিয়ে দেখা যাচ্ছে আবার রাত্রে একসাথে দেখা যাচ্ছে ঘুমায় যায়। তো এরপরে যখন ম্যারি জানতে পারে যে তার মা গতকালকে এভাবে মারা গেছে, তো তখন সে আসলে শক্ট হয়ে যায়, অবাক হয়ে যায় যে একটা মানুষ কীভাবে এতটা ইমোশনলেস হতে পারে। তো পরের দিন ঘুম থেকে উঠে ম্যারি কিন্তু আর তার সাথে থাকে না, সে তার মতো চলে যায়। আর আমাদের যেই নায়ক, সে দেখা যাচ্ছে পরের দিন সকালবেলায় উঠে নিজের মতো একটু ঘোরাফেরা করে সে রীতিমতো অফিসে যায়, দুপুরবেলায় তার কলিগদের সাথে লাঞ্চ করে আবার দেখা যাচ্ছে বিকালবেলায় ফিরে এসে সে দেখা যাচ্ছে আবার ঠিকই নিজের রুটিন মতো দেখা যাচ্ছে তার কাজকর্ম সারতে থাকে। তো রাত্রে এসে তার একটা প্রতিবেশীর সাথে দেখা হয়, তার নাম হচ্ছে স্যালোম্যানো। তো তার সাথে দেখা হলে মানে
স্যালোমেনের এখানে যে কাহিনীটা বলা আছে যে তার একটা কিন্তু কুকুর ছিল, সেই কুকুরটাকে সে পছন্দ করতো, আবার দেখা যাচ্ছে যে খুব মানে আচরণের ক্ষেত্রে খুব রুড বিহেভ করতো কুকুরটার সাথে। আহ, সম্ভবত মনে হয় কুকুরটা দেখতে পেতো না, এরকম কিছু একটা আছে, এবং তার সাথে আচরণটা খুব রুড করা হতো। এবং হচ্ছে যে আহ, আহ, আরেকটা তার যে হচ্ছে ফ্রেন্ড রেইমন্ড, তো তার সাথে দেখা যাচ্ছে যে সেও দেখা যাচ্ছে দাওয়াত দেয় যে তুমি আজকে রাত্রে বাসায় এসে এখানে তোমরা হচ্ছে তুমি খাওয়া দাওয়া করবা। তো রাত্রেবেলায় র্যামন্ডের কাছে খেতে গিয়ে কথাবার্তা হয়। তো এই র্যামন্ডের একটা মিস্ট্রেস থাকে, তো সেই মিস্ট্রেসটা সাথে তার হচ্ছে একটু মানে সমস্যার কারণে সে হচ্ছে তার চলে গেছে আর কি। তো সমস্যাটা র্যামন্ড অভিযোগগুলো এইভাবে দেয়, যদিও বা অভিযোগগুলো যেভাবে দেয় সেগুলো সত্য না, র্যামন্ড আসলে একটা মিথ্যাবাদী। তো অভিযোগগুলো থাকে এরকম যে তার মিস্ট্রেস তাকে চিট করেছে, তাকে মিথ্যা কথা বলেছে এবং তার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে। আবার দেখা যাচ্ছে সে অনেকগুলো টাকা দাবি করছে এবং সে মূলত দেখা যাচ্ছে তার মিস্ট্রেসের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, কিন্তু তার মিস্ট্রেসটা আছে তার হচ্ছে ওই অ্যারাবদের কাছে, মানে হচ্ছে তার ভাইদের কাছে। তার ভাইদের কাছে থাকলে সে তো প্রতিশোধ নিতে পারবে না। তো এখন কী করা যেতে পারে, এই বিষয়টাই কিন্তু র্যামন্ড হচ্ছে মার্সোর কাছে পরামর্শ চায়। তো মার্সো বলে যে তুমি একটা কাজ করো, তুমি একটা লেটার লিখো। তো পরামর্শ মতো র্যামন্ড হচ্ছে একটা লেটার লিখে দেয়। তো লেটারটা লিখলে দেখা যাচ্ছে যে তার মিস্ট্রেস মানে তার ওয়াইফ তার কাছে ফিরে আসে। আর এদিকে দেখা যাচ্ছে ম্যারি আবার ওই মার্সোর কাছে ফিরে আসে। তো যখন আবার হচ্ছে মার্সোর কাছে ফিরে আসে, ম্যারি এইবার এসে জিজ্ঞেস করে আচ্ছা মার্সো তুমি কি আমাকে ভালোবাসো, কিন্তু মার্সো তো আসলে একটা ইমোশনলেস পার্সন। তো মার্সো বলে যে না, আসলে আমার তোমার প্রতি এরকম কোনো ফিলিংস নেই। তো এর মধ্যে থেকে দেখে যে র্যামন্ডের ঘর থেকে শব্দ আসছে। তো তারা যখন এগিয়ে যায় ঘরের দিকে, তখন দেখে যে র্যামন্ড তার মিস্ট্রেসকে ওয়াইফকে চরম আকারে পিটাচ্ছে। তো এই পিটানোর কাণ্ডের জন্য কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে পুলিশ আসে, পুলিশ এসে দেখা যাচ্ছে র্যামন্ডকে ধরে নিয়ে যায়। তখন র্যামন্ড আবার মার্সোকে বলে যে তুমি আমাকে আরেকটু ফেভার করো, সেটা হচ্ছে তুমি পুলিশকে যদি একটু মিথ্যা সাক্ষী দাও এভাবে যে এই মিস্ট্রেস হচ্ছে আমাকে চিট করেছে এবং আমার সাথে এরকম ধোঁকাবাজি করেছে, এজন্য দেখা যাচ্ছে আমি তাকে মেরেছি এবং এটা একটা খুব খারাপ মহিলা, এটা যদি তুমি পুলিশকে একটু বলো, তাহলে দেখা যাচ্ছে পুলিশ আমাকে ছেড়ে দেবে। তো দেখা যাচ্ছে যে সে সেভাবে বলে, মার্সো বলল, তো বলার কারণে দেখা যাচ্ছে পুলিশ ছেড়েও দেয়। তো এরপরে আমরা এখানে উপন্যাসে আবার ওইটা দেখানো হয় আর কি, ওই যে স্যালোম্যানোর যে কুকুরটা ছিল, তো সেই কুকুরটাকে সে হচ্ছে অ্যাবিউজ করতো। সেই কুকুরটা হঠাৎ করে দেখা যাচ্ছে যে হারিয়ে যায়। স্যালোম্যানো হচ্ছে মার্সোর প্রতিবেশী। র্যামন্ড এবং স্যালোম্যানো দুইটাই হচ্ছে মার্সোর প্রতিবেশী, আর র্যামন্ড হচ্ছে হচ্ছে মার্সোর বন্ধুও একই সাথে আর কি। স্যালোম্যানোর এখানে কাহিনীটা খুবই কম, মানে ছোটো, যে স্যালোম্যানোর একটা কুকুর থাকে, কুকুরটাকে অ্যাবিউজ করে, কুকুরটা দেখা যাচ্ছে হারায় যায়। আর যখন হারায় যায় তখন একেবারে সে শোকে পাগলের মতো হয়ে যায় আর কি। তো দেখা যাচ্ছে মার্সো আবার রেগুলারলি তার মতো করে, এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে এখানে মার্সোর হচ্ছে গার্লফ্রেন্ড ম্যারি, সে আসে, এসে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো কিনা। সে বলে না, আমি তোমাকে ভালোবাসি না। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো না বাসো, কিন্তু তুমি আমাকে বিয়ে করো। তো বললো যে আমি তো ইমোশনলেস পার্সন, আমি বিয়ে করলে এটা আমার লাইফে কোনো এফেক্ট করবে না, তাহলে বিয়ে করা যায়। তো দুজন দেখা যাচ্ছে বিয়ে করে নেয়, এইভাবে দেখা যাচ্ছে চলতে থাকে। তো তো একদিন তার অফিসের যে বস থাকে, সেই বস তাকে বলে, মার্সোকে বলে যে আমি তোমাকে একটু প্রমোশন দিয়ে আমি তোমাকে হচ্ছে প্যারিসে পাঠিয়ে দেবো হচ্ছে ম্যারির সাথে। তো দেখা যাচ্ছে মার্সো এটা রাজি হয়ে যায় এবং তার আসলে তো কোনো কিছুতেই কোনো প্রবলেম নাই। তো তারা দুজন দেখা যাচ্ছে প্যারিসে চলে যায় এবং চলে গিয়ে তারা দেখা যাচ্ছে বেশ হ্যাপিলি কিছুদিন পার করে। এদিকেও দেখি আমরা হচ্ছে র্যামন্ড যে থাকে, সেও দেখা যাচ্ছে যে তার মিস্ট্রেসদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নেয়, এবং সেও দেখা যাচ্ছে একটা স্যাটিসফাইড থাকে। এরপরে দেখা যাচ্ছে মার্সো ম্যারিকে বলে যে তার একটা ফ্রেন্ড আছে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে ম্যাসন। তো ম্যাসনের একটা বাসা আছে, সেই বাসাটা হচ্ছে অনেকটা বিচ হাউসের মতো। বিচ হাউস হচ্ছে সমুদ্রের মানে পাড়ে হচ্ছে বিশাল যে বাড়ি থাকে, এটা হচ্ছে বিচ হাউস। তো এখানে মূলত দেখা যাচ্ছে মার্সোর লাইফের যে মেইন ট্র্যাজেডি এবং আমাদের নোভেলের যে ট্র্যাজেডিক প্লট যেটা, সেটা হচ্ছে এখানে মেইন ট্র্যাজেডিটা হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে তাদের সাথে হচ্ছে তার ফ্রেন্ড র্যামন্ডও কিন্তু বেড়াতে আসে। তো তারা দেখা যাচ্ছে খুব মজা করছে, সুইমিং করছে, দৌড়াদৌড়ি করছে, ঘুরে বেড়াচ্ছে। তো হঠাৎ করে দেখে যে দুইটা লোক তাকে মানে ফলো করছে। এই দুইটা লোককে হচ্ছে মার্সো এর আগেও খেয়াল করছিল, এই দুইটা লোক র্যামন্ডকেও এর আগে ফলো করছিল। তো তো এরপরে ওই যে দুইজন মানুষ, তাদের মধ্যে একজন ছিল হচ্ছে ওই যে অ্যারাব, মানে হচ্ছে ওই যে আহ, এই যে কি জানো র্যামন্ডের মিস্ট্রেস আছে, মিস্ট্রেসের ভাই। তো তারা দুজন মূলত আসছিল র্যামন্ডের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য। তো র্যামন্ডের উপরে তারা দেখা যাচ্ছে ছুরি নিয়ে অ্যাটাক করে এবং দেখা যাচ্ছে তার পা কেটে ফেলে। তো এরপরে দেখা যাচ্ছে যে মার্সো তাকে হাসপাতালে ভর্তি করায় এবং তার ট্রিটমেন্ট করায়, মোটামুটি দেখা যাচ্ছে সুস্থ হয়। তো এখানে আবার হচ্ছে র্যামন্ড বলে যে আমি এবার হচ্ছে যাব, গিয়ে ওই বিচে গিয়ে ওই দেখা যাচ্ছে ওই দুইটা অ্যারাবকে আমি হচ্ছে মানে মেরে ফেলবো আর কি।
তো মার্সো তাকে বলে যে দেখো যে বিচে ওই যে অ্যারাব আছে তাদের কাছে শুধুমাত্র দেখা যাচ্ছে জাস্ট ছুরি আছে, তুমি তাদেরকে ওভাবে মেরো না, কারণ তুমি যদি তাদেরকে ওভাবে মেরে ফেলো তো দেখা যাচ্ছে পুলিশে এসে তারা যেহেতু নিরস্ত্র এটা তোমাকেই দেখা যাচ্ছে ঘুরে অ্যারেস্ট করে নেবে। তো দেখা যাচ্ছে রেমন্ড তার মতো থাকে আর মার্সও দেখা যাচ্ছে আবার বিচে একটু ঘুরতে যায়, ঘুরতে গিয়ে আবার দেখা যাচ্ছে ওই অ্যারাবদের সাথে দেখা হয়ে যায়। তারা দেখা যাচ্ছে আবার মার্সোকে মারতে যায়। আর তখন দেখা যাচ্ছে প্রকৃতির বর্ণনাটা এভাবে দেওয়া আছে যে মাথার উপরে খুব সূর্য, খুব গরম লাগছিল, শরীরের মধ্যে ভালো লাগতেছিল, বিরক্তি লাগছিল। মানে ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটা এখানে একটা মেন এবং মেজর থিম, এবং এটা দিকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। এরপরে দেখা যাচ্ছে যে অ্যারাব দুইটা ঝামেলা করতে আসছিল, তো দেখা যাচ্ছে যে মার্সো ওর কাছে ওই র্যামন্ডের পিস্তলটা, রিভলভারটা ছিল, সে দেখা যাচ্ছে এটা দিয়ে তাদেরকে শ্যুট করে দেয়। তো শ্যুট করে দিলে পুলিশ এসে দেখা যাচ্ছে তাকে ধরে নিয়ে যায়। তো এরপরে জেলে চলে যায়। জেলে গিয়ে দেখা যাচ্ছে তার উকিল যখন তার সাথে দেখা করে তখন উকিল তার উপরে বেশ বিরক্ত হয়, কারণ তার মা কিছুদিন আগে মারা গেছে, অথচ তার মধ্যে কোনো দেখা যাচ্ছে কোনো ফিলিংস নাই, এটা একটা। তারপরে দেখা যাচ্ছে সে একটা মানুষকে মেরে ফেলেছে, এখানে তার একটা দেখা যাচ্ছে অনুশোচনা বোধ থাকা দরকার, সেই কোনো অনুশোচনা বোধ নাই। আবার এরপরে যে ম্যাজিস্ট্রেট থাকে সেই ম্যাজিস্ট্রেট তাকে বলে যে তুমি গডের উপর বিশ্বাস করো, তাহলে তুমি হয়তো বা এই কেস থেকে একটু রেহাই পেতে পারবা বা তোমার একটু বাঁচার সুযোগ আছে। তো সে দেখা যাচ্ছে এতেও দেখা যাচ্ছে রাজি হয় না, এবং তার মধ্যে আসলে কোনো ইমোশন, কোনো ফিলিং, কোনো কাজ করে না। তখন দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট যে থাকে সে তাকে দেখা যাচ্ছে যে সেই মানে ওই যে মানে অ্যান্টিক্রিস্ট জাতীয় দেখা যাচ্ছে একটা উপাধিতে ঘোষণা করে তাকে। তো এরপরে দেখতে পায় যে তার হচ্ছে ওয়াইফ ম্যারি আসে তার কাছে, এসে তাকে সান্ত্বনা দেয়, দেখো সব কিছু ঠিকভাবে চলছিল, এখনও সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, তুমি মাথা ঠান্ডা করো, শান্ত রাখো। কিন্তু আসলে সে তো একটা ইমোশনলেস পার্সন, তার কাছে এই সান্ত্বনাটাও দেখা যাচ্ছে কোনো কিছু কোনো ইয়ে করে না। যদিও তার মনে মনে একটু খারাপ লাগছিল যে আগের পরিস্থিতিগুলো কত সুন্দর ছিল, এখন একটা জেলের মধ্যে এসে পৌঁছাইলাম এই। তো এইভাবে দেখা যাচ্ছে চলতে চলতে হচ্ছে তার বিরুদ্ধে যে বিচার কার্য সেটা শুরু করা হয়। বিচার কার্য শুরু করতে গিয়ে তার যে অপোজিট উকিল যেটা ছিল সে দেখা যাচ্ছে যে বলে যে সে একটা ক্রুয়েল পার্সন, তার মধ্যে ইমোশনলেস পার্সন, সে তার মা মারা গেছে এখানেও তার কোনো ফিলিংস ছিল না, এবং এই বিষয়টাকে খুব প্রায়োরিটি দিয়ে বলা হয়। তো এভাবে বলতে বলতে লাস্টে সে যে মানুষ মেরে ফেলেছে এখানেও তার কোনো অনুশোচনা বোধ নেই। তো সুতরাং এই জাতীয় মানুষ হচ্ছে আমাদের সমাজের জন্য ক্ষতিকর, এই জাতীয় মানুষের বাঁচার কোনো অধিকার নেই। এইভাবে দেখা যাচ্ছে মূলত এটা এই জিনিসটা প্রমাণ করে ফেলে। তো প্রমাণ করে ফেলে তার জন্য দেখা যাচ্ছে যে ফাঁসির রায় হয়, এবং ওই ফাঁসি বলতে ওই গলা কেটে হত্যার যে বিষয়টা থাকে এইটা তার জন্য রায় হয়। এবং সেও মনে মনে অনেক স্যাড হয়ে পড়ে যে আসলে আমার লাইফটা কত সুন্দর যাচ্ছিল, কত সুন্দরভাবে চলছিল, আর কোথা থেকে আমি কোথায় এসে পড়লাম। এরপরে আবার চিন্তা করে হয়তো বা উচ্চ আদালতে আপিল করলে হয়তো বা রেহাই পাবে, কিন্তু এমন আসলে সত্যি কথা বলতে কোনো সুযোগ নেই। এরপরে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে ওদের ধর্মীয় যে চ্যাপলিন থাকে সেই চ্যাপলিন আসতে চায় তার কাছে, যে শেষে ওই ধর্মীয় কিছু বাণী পড়ানোর জন্য। তো সে চ্যাপলিনকেও কাছে আসতে দিতে চায় না।